হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আবার খেতে বসেছি গল্প করব বলে। আর প্রচণ্ড গরম পড়েছে, তার মধ্যে আমাদের এসিটা দুদিন ধরে ঠিকঠাক করে ঠান্ডা হচ্ছে না। কারণ হচ্ছে গিয়ে প্রচুর নোংরা পড়েছে। তা লোক ডেকেছি আজকে, কখন আসবে জানি না। লোক এলে একটুখানি এসিটা ঠান্ডা করলে মানে একটু শান্তি শুতে পারবো। এত পরিমাণে ঘুম পাচ্ছে সারাদিনে কাজকর্ম করে, কি বলবো। তো ভাবলাম আজকে আমার ভিডিও নেই, অনেক দিন তোমাদের সাথে গল্পও করি না, তো এই জন্য চলে এলাম। আর চলো দেখি কি খাচ্ছি। এখানে আছে ডিম দিয়ে কুঁদরু ভাজা, এখানে আছে পাঁচমিশালি তরকারি, টক ডাল। এটা ইচ্ছে হলে খাবো, নাহলে ডালের সাথে মেখে খেয়ে নেব। চলো খাই। আজকে তাহলে কি গল্প করব? বেশ কয়েকদিন ধরে তোমরা বলছিলে একটুখানি ভৌতিক গল্প করতে, তো চলো আজকে একটু ভৌতিক গল্প করি, মানে ভুতুরে গল্প। দেখো, সত্যি কথা বলতে না, আমি এমনিতেই প্রচুর পরিমাণে ভীতু। মানে কোথাও যদি একটু জোরে ঝগড়া লাগে আমি ভয় পেয়ে যাই। মানে আমার কেমন একটা হতে থাকে শরীরের মধ্যে, ভীষণ প্যানিক করতে থাকি। বা ধরো কোথাও মারামারি হচ্ছে, কারো মাথা ফেটে গেছে, রক্ত দেখলে মাথা ঘুরে যায়। তাই আমার ভয় পাওয়ার জন্য আলাদা করে ভূত লাগে না। কিন্তু মোটামুটি অল্প বিস্তর ভূতের ভয় সবাই পেয়েছে বা ফিল করেছে আমার আশেপাশে কিছু একটা আছে। তো আমি আজকে তোমাদের সাথে যেটা গল্প করবো সেটা হচ্ছে গিয়ে আমার শ্বশুর বাড়িতে আমি বেশ কিছু জিনিস ফিল করেছি, সেটা আমার শ্বশুর বেঁচে থাকাকালীন। বিশ্বাস করবে না, আমি এত পরিমাণে ভীতু। আমার শ্বশুর চলে যাওয়ার পর আমি ভেবেছিলাম যে খুব ভয় করবে, বাড়িতে থাকতে পারবো না। কিন্তু শ্বশুর চলে যাওয়ার পর আমার ওই ভূতের ভয়টা প্রথম কাটে আমার শ্বশুর চলে যাওয়ার পর। আর বাবার মুখাগ্নি করার পর এই ভুতুরে ভয়টা আমার একদমই চলে গেছে। এখন আমি ভূতের থেকে মানুষের বেশি ভয় পাই। মানে ধরো, আমার মনে হয় যে ভূতের থেকে মানুষ বেশি ক্ষতি করতে পারে আমার। তো বলি চলো, আমি এই বাড়িতে যখন বিয়ে করে আসি, আমার তো তখন শাশুড়ি ছিলেন না। তো শাশুড়ি চলে যাওয়ার আমি যতদূর শুনেছি, মোহর চলে এসছে, সবটাই শোনা কথা। আমি শুনেছি আমার শাশুড়ি চলে যাওয়ার 1 বছর পর আমার শ্বশুর অসুস্থ হয়ে যান এবং ওনার একটা মেজর ব্রেন স্ট্রোক করে। তারপর থেকে উনি খুব মাঝে মাঝে ভুলে যেতেন, খুব ধীরে স্থিরে কথা বলতেন। যাই হোক, আমি বিয়ে করে আসলাম, সংসার ধর্ম করছিলাম। এবারে বলি, আমি বিয়ে করে আসলাম। আসার পর থেকে আমি ফিল করতাম যে এই বাড়িটাতে কিছু একটা আছে, যেটা এখন একদমই ফিল করি না। প্রথম কিছু একটা আছে, মানে আমার কেমন একটা মানে একটা সিক্স সেন্স কাজ করতো যে রাতের বেলা ফিরে রয়েছি, মনে হতো খুব এখান যে হাঁটা চলা করছে। আমাদের দোতলা একটা সরু বারান্দা আছে, এরকম ফিল হতো। তা আমি ভাবলাম, আমি যেহেতু ভীতু, সেই কারণে হয়তো মনের মাথার মধ্যে রয়েছে যে মানে আমার শাশুড়ি মা অনেক কম বয়সে চলে গেছেন, সেই কারণে হয়তো এরকম ফিল করছি। ঠিক আছে, এবার একটা দিনের কথা বলি। নীলাদ্রি, আমরা বিয়ের পর থেকে আমি আর নীলাদ্রি কোনোদিনও আলাদা থাকিনি। অষ্টমঙ্গলের যে জোড় ভাঙতে যায়, আমার শ্বশুর আমাদের জোড় ভাঙতে দেননি। কারণ আমার শ্বশুর বলেছিলেন তিনি নাকি আমার শাশুড়ির সাথেও জোড় ভাঙেননি। আমাকে বলেছিল তোমরাও জোড় ভাঙবে না। আমরা কিন্তু অষ্টমঙ্গলে বাপের বাড়ি ছিলাম, কিন্তু আমাদের কোনো জোড় ভাঙা হয়নি। এবং
তখনও পর্যন্ত, পরে তো নীলাদ্রি যখন এমআইতে কাজ করছিল তখন তো বাইরে গিয়ে থাকতো, তখনও পর্যন্ত এমন কোনো দিন ছিল না যেদিন আমি আর নীলাদ্রি আলাদা থেকেছি একদিনের জন্য। আমি কোনো দিন বিয়ের পরে গিয়ে একা বাপের বাড়িতে থাকিনি। এবার একদিনের তোমাদের একটা ঘটনা বলি। নীলাদ্রি আর আমি দুজনই অ্যাস্থমার পেশেন্ট। এবারে একদিন মানে হঠাৎ করে দুদিন ধরে নীলাদ্রির খুব ঠান্ডা লেগেছে। সে কাশিটা না একটা বিকট মার্কা কাশি, মানে এটা বিচ্ছিরি, কন্টিনিউয়াসলি কেসে যাচ্ছে। এইরকমই একটা রাত্রিবেলা আমরা শুয়ে রয়েছি আমি নীলাদ্রি, তখন মেয়ে তো ছায়া ছবি কোনো জায়গাতেই নেই, শুয়ে রয়েছি রাত্রিবেলা। আমার বিয়ের প্রবাবলি 1.5-2 বছর পর হবে, 2 বছর, হ্যাঁ এরকমই। নীলাদ্রি আমি শুয়ে রয়েছি, এই ঘরটায় ছিল, তখন আমার খাটটা এইদিকে ছিল না, এই দিকটা করে রাখা ছিল। খুব কাশছে, কেসেই যাচ্ছে কন্টিনিউয়াসলি। এবারে আমিও বুকে তেল মালিশ করছি, ওর সাথে জেগে রয়েছি কন্টিনিউয়াসলি জেগে রয়েছে, কিছুতেই ঘুমাচ্ছে না। এবার কিছুক্ষণের জন্য হয়তো আমার চোখটা লেগে গেছে, ও কেসেই যাচ্ছে। আমি দেখছি মানে নীলাদ্রি এই দিকটাতে, আমি এই দিকটাতে, আমি দেখছি, আমি পুরো স্পষ্ট দেখছি নীলাদ্রি এক ফোঁটাও ঘুমাচ্ছে না। আমি দেখছি চোখ এরকম চোখটা লেগেছে, চোখটা খুলে আমি হঠাৎ করে চোখটা অবচেতন আমার মনটা তো অবচেতন, হঠাৎ করে চোখটা খুলেছি, আমি দেখতে পাচ্ছি, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে ব্যাপারটা ঘটলো। আমি দেখতে পাচ্ছি কোনো একটা ছায়া মূর্তি ঠিক নীলাদ্রির বুকের কাছটাতে বসে, নীলাদ্রির, আমি বলেও ছিলাম সেই সময়, আমার আশেপাশের লোকেরা জানে, বুকের কাছটাতে বসে এইরকমভাবে বুকটাতে মালিশ করছে। আর আমি যেই ওই সিনটা দেখেছি, আমি ও মাগো বলে চিৎকার করে উঠেছি। নীলাদ্রিও থতমত খেয়ে গেছে। কী হলো? আমি বলছি যে আমি দেখলাম কে যেন তোমার মাথার কাছে বসে তোমার বুকে হাত বুলাচ্ছে। বলে দূর, তুমি ভুল দেখেছ। তা আমাকে বলছে আমার কিছুক্ষণের জন্য চোখটা লেগে গেছিলো, একটা শান্তি লাগছিল। যেই বললো না কথাটা, আমি তখন বললাম তুমি তো ঘুমাওনি, তুমি তো ঘুমাচ্ছিলে না, কন্টিনিউয়াসলি জেগেছিলে। বলছে আমি জানি না, আমার কিছুক্ষণের জন্য হঠাৎ করে চোখটা লেগে গেছিলো এবং আমার মনে হচ্ছিল যে আমার খুব একটা শান্তি লাগছিল। তা আমার মনে হলো আমি ঘুমটা ভেঙে ওর শান্তিটা নষ্ট করলাম। সেদিন কোনো একটা জায়গা থেকে আমার ফিল হয়েছিল, কারণ আমি কোনো দিন আমার শাশুড়িকে দেখিনি। আমার শাশুড়িকে যদি আমাকে চোখ বন্ধ করে কল্পনা করতে বলা হয়, আমার শাশুড়ির, আমার একটা, আমি একটু মানে কালার, মানে বর্ণ সম্পর্কে একটুখানি আমার প্রবলেম আছে, মানে আমি কালার ব্লাইন্ড। ওটা প্রবাবলি ব্লু কালারেরই শাড়ি, ব্লু বা স্কাই, ওরকম একটা স্কাই কালারের শাড়ি পরে, যেটা আমার ছবিটা দেখেছে। এখন তো আমরা পরে বাবা আর মায়ের ছবিটা একসাথে অ্যাডজাস্ট করে দিয়েছি। মা এরকম করে টিভি শোকেসের সামনে দাঁড়িয়ে রয়েছে, ওই রকম একটা ছবি আমার সামনে, চোখের সামনে ফুটে ওঠে, মানে আমি চোখ বন্ধ করলে ওইরকম একটা ছবি আমি দেখতে পাই। তো আমি কোনোদিন ওনার অবয়বটা কল্পনা করতে পারি না, মানে আমি ওনাকে একটা ছবিতেই দেখেছি, একটা বা দুটো ছবিতে দেখেছি, আর কোনোদিনও কেউ দেখায়নি এবং জানি না আছেও কি না। তো তারপরে আমি তখন নীলাদ্রিকে বললাম যে আমি ফিল করলাম যে তোমার বুকে কেউ হাত বোলাচ্ছে, কিন্তু আমি তো এরকম জানি না, তবে আমি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে গেছিলাম, আমার খুব একটা রিলিফ হচ্ছিল। এই একটা গেল প্রথম জিনিস। তারপর বলি, আমার মোটামুটি বিয়ের 1.5-2 বছর পরে আমার শ্বশুর আবার ব্রেন স্ট্রোক হয় এবং তিনি ওই স্ট্রোকটার পরে আর উঠে দাঁড়াতে পারে না, মানে একদম বিছানা সজ্জা ছিল। তো জানুয়ারি থেকে
জুলাই, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, ওই 6 মাস প্রায় বিছানা সজ্জা। তার মধ্যে 2-3 বার নার্সিংহোমে ভর্তি হয়েছে, বেশিরভাগ সময়টা বাড়িতে থাকতো। তো সে বসেছে গল্প করতে। বাবা তুমি দেখো না, তুমি থাকলেই ভিডিও ডিলিট করে দেবে। তো আচ্ছা বসো। তো তারপরে তো করেই যাচ্ছি চাতা, তারা একটু জল খেয়ে নিন। এবারে আমার শ্বশুর যখন অসুস্থ ছিল তখন নীলাদি এক জায়গায় কাজ করতো প্রথম দিকে। কি দেবো? হ্যাঁ, একটা জায়গায় কাজ করতো। ধরো সকালবেলা ঘুম থেকে উঠে মানে ও আগে নিচে যেত, গিয়ে বাবাকে রেডি টেডি করতো। আয়ামাসি ছিল, পরের দিক থেকে আয়ামাসি যখন রাখা ছিল না তখন আমিই করতাম সবটা। এবারে ধরো সকালবেলা নীলাদ্রি অফিস যাওয়ার আগে বাবাকে পরিষ্কার করে দিই, মানে বাবাকে তো অ্যাডাল্ট ডাইপার পরানো থাকতো, বাবাকে পরিষ্কার করে দিয়ে নীলাদ্রি চলে যেত অফিসে। আমি তারপর 9টা 9:30 নাগাদ যেতাম, বাবাকে খাওয়াতাম ধাওয়াতাম, তারপরে আবার বেলার দিকে স্নান করাতাম। তো এবারে এরকম চলতো। বাবা কি করতো, মানে হয় এটা হয়তো বয়সকালে তখন আমি ফিল করতে, মানে আমরা ফিল করতে পারিনি, এখন বুঝি। বাবা কি করতো, মানে ধরো ওই 8টা 8:30 9টার সময় নীলাদ্রি স্নান করেই যেত। আমি যে 9টার সময় নিচে যেতাম, গিয়ে দেখতাম কি, যেহেতু ব্রেন স্ট্রোক করেছিল তো মাথার একটু প্রবলেম হয়ে গেছিলো, কি করতো ডাইপারটা খুলে পুরো বিছানা জুড়ে সব কিছু করে রেখে দিত, এভরিডে। এবারে ধরো আমি পরিষ্কার করে দিলাম, আবার কিছুক্ষণ পর ওরম করতো। কোনো দিন কি হতো, তোমরা ভাবে খেতে বসে আমি এসব গল্প করছি, কিন্তু সেই সময় তো করেছি তাই এখন আর ঘৃণাটা নেই। তো কি হতো, মানে বাচ্চারা যেমন পটি করে ভুলে যায় বা কিছু হয়, সারা গায়ে মেখে থাকে, সারা গা শুকিয়ে যাচ্ছে, তো একটা সময় করতে দেখবে প্রত্যেকটা মানুষের, আজকে আমার বাবা মার ক্ষেত্রেও যদি আমি, যার জন্য আমি করছি, তার হঠাৎ করে রাগ হয়ে এক সময় এক একটা কথা বেরিয়ে যায়। আমিও বলেছি, আমি ওই সতী কমিটির চেয়ারম্যান সেজে তো লাভ নেই, আমি এমন করেওছি, যেরকম 2-1 কথা বলেওছি, কিছু করার ছিল না তখন। তো কি হলো, এরকম পুরো গা হাত পা শুকিয়ে গেছে। তো আমাদের বাড়ির নিচটাদের রিজার্ভারের সামনে বাবাকে নিয়ে এসেছি চান করাতে। এবার বাবার হাত পাগুলো পুরো সোজা হয়ে গেছিলো, মানে বাবা বসতে পারতো না, একদম পুরো স্টিফ হয়ে গেছিলো বডিটা। তো আমি শোয়ানোর সময় কী করছি, বাবাকে ওখানে শুয়ে দিয়ে জল দিয়ে গায়ে দোলাডলি করছি। এবারে এমন একটা বডি পার্ট ছিল যেখানে আমি হাত দিয়ে আমার পরিষ্কার করতে একটুখানি মানে অস্বস্তি হচ্ছিল, তো সেখানে আমি পায়ের বুড়ো আঙুলটা দিয়ে পরিষ্কার করেছিলাম হ্যাঁ, করে বাবাকে পরিষ্কার করে আবার পাউডার টাউডার লাগিয়ে ঘরে গিয়ে শুয়ে দিয়েছি। বাড়িতে কিন্তু কেউ নেই, নীলাদ্রি তখন অফিসে, আমি এগুলো একা করছি, বাবা নিচে থাকতো, আমি উপরে। সমস্ত কিছু করে বাবাকে বসিয়ে টসিয়ে দিয়ে এবার ভাত নিতে এসেছি। ভাতটা নেওয়ার পরে আমার কেন জানি না মনের মধ্যে একটা ফিলিংস আসছে যে এক তো আমার শ্বশুর মশাই, দুই হচ্ছে ব্রাহ্মণ, তার গায়ে আমি পা দিয়েছি, জানি আমার এটা একটা বিবেক একটা কাজ করছে যে এটা আমার অন্যায় হয়েছে, কিন্তু তোমরা আমার জায়গাটা থেকে একবার ভেবে দেখো যে আমি কন্টিনিউয়াসলি এভরিডে 2বার 3বার 4বার করে ওই হিসুপটি এইসব নিয়ে ঘেটে যাচ্ছি। তো আমারও তখন একটা সময় গিয়ে আমারও মানে বেরিয়ে যেত একটা ফ্রাস্ট্রেশন, যে ভাল লাগছে না আর করতে এরকম। এখন তোমরা বলবে যে আমাদের বাবা মারাও আমার জন্য করেছে বা কিছু, একটা জায়গা মাথায় রেখো সব সময়, এটা খুব প্র্যাকটিক্যাল কথা। আমি জানি আজকে ভিডিওটা বড় করার পরে তো আমাকে অনেকে জাজ করবে, খুব প্র্যাকটিক্যাল কথা। বাবা মাই হয়, শ্বশুর শাশুড়ি হয়, ঠিক তেমন মেয়েই হয়, ছেলের বউ কিন্তু ছেলের বউই হয়। তো গেল, এবার সেটা খুব রেয়ার, হয়তো সেটা ওভারকাম করে যায় ব্যাপারটা। তো আমি করছিলাম এবং তার জন্য আমার কোনো রিগ্রেট নেই।
করেছি। এবারে আমি বাবাকে গিয়ে বলছি, বাবাকে ভাত খাওয়াচ্ছি, আমার আমি হাতে করে বাবাকে ভাত খাওয়াতাম। বাবা তো খেতে পারতো না তখন, মানে একটা সন্তানের মতো ছিল, মানে হয়ে গেছিলো এমন একটা ব্যাপার। তা এবার যদি বলে সন্তানের মতো হয়ে গেছিলো, তাহলে কি আমি আমার মেয়েকে বকি না কিছু করলে? কিন্তু সন্তানকে বকা যায়, শ্বশুর শাশুড়িকে কি বকা যায়? তখন তো খারাপ বউ হয়ে যাবে না। তো আমি তখন বাবাকে বললাম কি, বাবা আমি না তোমার গায়ে আজকে পা দিয়েছি, ওই আমি তো তোমার ওখানটাতে হাত দিতে পারছিলাম না, বা ওই জায়গাটাতে হাত দিতে পারছিলাম না, তুমি আমাকে ক্ষমা করে দিও। বাবা খাচ্ছিল, আমি চেয়ারে বসে, বাবা খাটে এরম করে শুয়ে, আর আমি সামনে চেয়ারে বসে ভাত খাচ্ছি। বাবা আমাকে এরকম বলছে, আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নেই, তোমার মায়ের কাছে ক্ষমা চাও। যখন বলেছে না, আমি ভাতের থালাটা নিই না, কিছুক্ষণ চুপ করে গেছি। তারপর এখন আমি হাসছি, গোটা বাড়িতে তখন আমরা দুটো লোক। তো আমি বলছি, কার কাছে ক্ষমা চাইব? মায়ের কাছে। আমি বলছি, মা কোথায়? এই তো বসে আছে। যেই বলেছে, আমি কোনো রকমে ভাত খাইয়ে জল দিয়ে উপরে চলে এসেছি, আর আমি নিচে যাচ্ছি না, আমার এত ভয় লাগছে। তারপরে নীলার দিকে ফোন করছি, তুমি আসো, আমি সন্ধ্যাবেলা নিচে যাব না, আমার ভয় লাগছে। বাবা এরকম বলছে, আমি যাব না। এবার তারপরে নীলাদ্রি এসছে, নীলাদ্রি আসার পরে আমি ওরকম খেতে দিতে গেছি, জল দিলাম। তার বেশ কিছুদিন আগেই আমার দাদা শ্বশুর মারা গেছিলো, মানে সেই বছরটাতে সবার প্রথমে মারা গেল আমার কাকি শাশুড়ি, তারপর মারা গেল ঠাকুমা শাশুড়ি, তারপরে মারা গেলেন দাদা শ্বশুর, তার মানে ওই বছরের মধ্যেই মারা গেলেন। তারপরে শেষে মারা গেলেন আমার শ্বশুর মশাই জুলাই মাসের 13 তারিখে, মানে যে মাসে আমার বার্থডে। তো এবার তখন কি হলো, কি বলে, রাত্রিবেলা নীলাদ্রি আসার পরে আমি গেছি, সন্ধ্যেবেলা আমি খেতে দিতে গেছি, ভয়ে ভয়ে বিকেলবেলা সন্ধ্যে দেওয়ার সময় নেমেছে, বলছি তুমি চা খাবে? চা দিলাম। চা খেতে দেওয়ার আগে জল দিতে গেছি, জল খাইয়ে জলের বোতলটা রেখে নিতে আসছি, আমাকে বলছে বোতলটা রেখে যাও। বাবা খুব আস্তে আস্তে কথা বলতো, বোতলটা রেখে যাও। আমি বলছি কেন, বোতল রাখবো কেন বিছানার মধ্যে, খেতে গিয়ে যদি জল ফল ফেলে দেয়। আমাদের এত ডিটেলসে আমি যেতে চাইছিলাম না, তাও ক্লিয়ার না করলে প্রবলেম হবে। মানে আমার বরের দাদুকে আমি দাদাই বলেই ডাকতাম। যাই হোক, তো আমার শ্বশুর বলছেন বোতলটা রেখে যাও, মা খাবে, তোমার দাদাই খাবে। এবার উপরে চলে এসেছি, সেদিনকে এত ভয় পেয়ে গেছি আমি, যতক্ষণ না নীলাদ্রি এসছে আমি নিচে যাইনি। নীলাদ্রি আসার পর বলছি, বাবা এরকম কথা বলছে, আমার ভয় লাগছে, আমি যেতে পারছি না, সারাদিন একা বাড়িতে থাকি, এরকম হয় না, আমি পারবো না এরকম করে করতে। তারপর নীলাদ্রি গেছে নিচে রাত্রিবেলা, এটা কিন্তু মৃত্যুর কিছুদিন আগের কথাই আমি বলছি। তো তারপরে নিচে গেছি, সেদিনকে আমার বাবা মা এসেছিল, যেদিনকে মারা গেল ঠিক তার দুদিন আগে মা এসেছিল, বাবা মা এসেছিল। তা আমার বাবা বলছে, মা আমার শ্বশুরের মাথায় হাত দিয়ে বলছে, কি খাবেন? বলছে দই আর রসগোল্লা খাবো। তো আমার বাবা দই আর রসগোল্লা এনে দিল, দই রসগোল্লা খাওয়ানো হলো বাবাকে।
বাবা খেলো। খাওয়ার পরে রাতের বেলা আমি বললাম তুমি রাত্রিরে কিছু খাবে? বলছে না খাবো না, আর কিছু খাবো না। তো জল ঠাল খাইয়ে আমরা উপরে আসবো, আমি আর নীলাদ্রি। বাবা নিচে থাকতো, আমরা উপরে থাকতাম। মাঝে মাঝে রাত্রিবেলা গিয়ে নীলাদ্রি দেখে আসতো যে বাবা ঠিকঠাক ঘুমাচ্ছে কিনা। আর বাবার মাথার কাছে একটা বেল লাগানো ছিল। প্রথম দিকে সেই বেলটা টিপতে পারতো, পরে দিয়ে সেটাও টেপার ক্ষমতা ছিল না, মানে ওটা উঠে যে বেলটা এরকম টিপবে সেটাও পারতো না, যার ফলে আমরা গিয়ে দেখে আসতাম। আমি না নীলাদ্রি যেত। তা উপরে চলে আসছি, বলছে বা আমার বরের তো বাড়ির নাম টুকাই। বলছে টুকাই চেয়ারটা সামনে রেখে যা, মানে বাবা যেখানে শুয়ে থাকতো, মানে আমরা তো চেয়ারটা তো দূরে সরিয়ে রাখতাম, মানে চেয়ারটা বাবার কাছে রেখে দিতে। বলছে যে নাদি বলছে কেন? ভাগ্যে সেদিন বলেছিল, নাহলে আমার বড় ভাববে যে ভাবতে হয়তো যে আমি না তার বাবার দেখাশোনা না করার জন্য মিথ্যে কথা বলছি। তা বলছে টুকাই চেয়ারটা সামনে রেখে যা। বলছে কেন? বাবা নীলাদ্রি বলছে কেন? বলে তোর মা আসবে। যেই আমার বলেছে আমি নীলাদ্রির হাত দুটো এরকম জড়িয়ে ধরেছি। বলছে কখন আসবে মা? বলছে 2টোর সময়। চেয়ারটা রেখে যা। রাত্রিবেলা ডাইপার টাইপার পরিয়ে আমরা চলে এসেছি। নীলাদ্রি আবার চেয়ারটা সামনে রেখে দিল, শুয়ে পড়েছি। সকালবেলা নীলাদ্রি গেছে প্রথমে নিচে। আমি সকালে ঘরের কাজ করতাম, যেতাম না। নীলাদ্রি গিয়ে পরিষ্কার করতে বাবাকে গেছে, খাবো। তখন আমাকে নীলাদ্রি ডাকছে, বর্ষা বর্ষা করে ডাকছে। আমি নিচে গেছি। নিচে গিয়ে যা দৃশ্য দেখেছি না, এই যে তোমাদের কাছে এখন আমি গল্প করছি, আমার চোখের সামনে না পুরো দৃশ্যটা পুরো পরিষ্কার। সেদিনকে যখন নিচে গেছি, বাবা প্রত্যেক দিনই মানে ডাইপার খুলে ফেলতো, গা হাত পায়ে সমস্ত কিছু মাখামাখি করে রাখতো, বিছানা ভরিয়ে হিসি করে দিত, এগুলো করতো বাবা প্রত্যেক দিনই। সেদিনকের দৃশ্যটা দেখে মনে হচ্ছিল মানে ধরো আমার মাথা থেকে পা পর্যন্ত কেউ যদি ব্লেড দিয়ে কেটে 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 দেয় না সারা শরীর, বাবা সারা শরীরে ওরকম কাটা 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 কাটা, মাথা থেকে পা পর্যন্ত কাটা 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 করে পুরো পটি লাগানো, মানে মনে হচ্ছে কেউ ডিজাইন করেছে সারা গায়ে। উনি খুব কষ্ট পেয়েছেন। তো নীলাদ্রি কি বলছে তুমি এটা কি করেছো সারা গায়ে, তুমি এরকম করেছো কেন? বলছে আমি করিনি। তখন বলছে তোমার কে করেছে? মা, তোর মা করে দিয়ে গেছে। মানে আমি বলছি দেখো আমার আমার মানে গায়ে কাটা দিচ্ছে এখন বলতে গিয়ে। সেই নীলাদ্রি পরিষ্কার টরিষ্কার সমস্ত কিছু করলো। আর কন্টিনিউয়াসলি শুধুমাত্র আমার বাবার মাও তো মারা গেছিলেন, খালি মায়ের কথা বলতেন কন্টিনিউয়াসলি। মায়ের গল্প করতেন, মায়ের কথা বলতেন। না আমি চুমুক দিয়ে তো দিদুনের মতো ডাল খাই না। তো তারপরে ঠিক তার 2 দিন বাদে মানে তোমার কি বলবো, বা নীলাদ্রি শরীর পুরো শক্ত হয়ে যেত, তো ও স্নান করাতে নিয়ে গেল বাবাকে। স্নান করাতে নিয়ে গিয়ে এরকম ধরে দাঁড়িয়ে রয়েছে, এরকমভাবে ধরে বাবাকে ধরে ও ডাইপারটা খোলাচ্ছে বাবার। তো বাবার ডাইপারটা খোলাতে গেল, বাবা হঠাৎ করে ওই রকম দাঁড়িয়ে থাকা অবস্থাতেই মানে শরীরটা তো পুরো স্ট্রেট, মানে এদিক নড়াচড়া করে না হাত পা কিছু। তো হঠাৎ করে মানে নীলার যেরকম জড়িয়ে ধরে রয়েছে, হঠাৎ করে বাবা এরকম পড়ে পুরো নীলার দিকে নিয়ে এরকম পুরো লেটকে পড়ে গেল। তো পড়ে গেল, উরে বাবারে, সে মানে নীলাদ্রির হাতের এইখানটাতে লাগলো আর বাবার এই জায়গাটা দিয়ে মানে ব্লিডিং হওয়া শুরু হলো। তো তারপরে আমরা ডাক্তার ডাকলাম। ডাক্তার ডাকার পরে ডাক্তার বললেন যে হসপিটালে নিয়ে যেতে পারেন, কিন্তু কোনো কাজ হবে না, আমি মেডিসিন দিয়ে দিচ্ছি। তো সেদিনকে রাত্রিরে মেডিসিন ফেডিসিন সমস্ত কিছু দেয়া হলো। বললো যারা আশেপাশে যারা আছে তাদের ডাকুন, খোঁজ খবর দিন, মানে
খাওয়া দাওয়া তো ঠিকঠাক করে খুব একটা করতে পারতো না, খোঁজ খবর দিন। তারপর খোঁজ খবর দেওয়া হলো। পরের দিনকে সকালবেলা তখন আমাদের একটা দোকান ছিল, মানে আমাদের ওই খাবারের দোকানটা ছিল। পরের দিন সকালবেলা 10টা, মানে সানডে ছিল, 10টা 10:30 নাগাদ আমরা বাবা গত হয়ে গেল। যাই হোক, এটাই ছিল আমার, যাও হসপিটাল নিয়ে যে গিয়েছিলাম আমরা, এটাই ছিল আমার ভৌতিক এক্সপিরিয়েন্স। আমি এমনি ভীষণ ভীতু, আর আমি মানে ভূত আমাকে লাগে না ভয় দেখানোর জন্য, আমি যে কোনো কিছুতেই ভয় পেয়ে যেতে পারি যখন তখন। তো এই হচ্ছে আমার ভৌতিক এক্সপিরিয়েন্স বললাম, সঙ্গে কিন্তু যেটা আমি কোনোদিনও তোমাদের সাথে শেয়ার করিনি, আমার শ্বশুরবাড়ির গল্পও তোমাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, আর তোমাদেরও যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে আমাকে ছোট্ট করে জানিও। তো চলো, আজকের মতো টাটা।